আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি নিজের পরিচয়টা একটু বলে নিই। আমি ডক্টর ফারজানা সুলতানা শান্তা, রেজিস্ট্রার হিসেবে আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে, গাইনি এন্ড অবস ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে অফস চ্যাপ্টার 5, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। তো আমরা তো যেহেতু ক্লাস করব এফসিপিএস পার্ট 1 অফস এন্ড গাইনি কে টার্গেট করে, তো আমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে অফস তত্ত্ব থেকে বা অফস এর যে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক বলেন যেটা আমার পরীক্ষার আগে অবশ্যই পড়ে যেতে হবে, বা অবশ্যই এই চ্যাপ্টার থেকে আমার একদম প্রিসাইজ নলেজ নিয়ে যেতে হবে, সেটা কোন চ্যাপ্টার, তাহলে অবশ্যই সেটা হবে চ্যাপ্টার 5 বা ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। এই চ্যাপ্টার থেকে আসলে আমরা কিভাবে পড়বো, এই চ্যাপ্টারের প্রতিটা লাইন টু লাইন আপনাকে বুঝে শুনে পড়তে হবে, কারণ প্রতিটা লাইন থেকেই প্রশ্ন আসার মতো প্রশ্ন আসেও। তো যদি আমি বলি যে চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসে, তাহলে আপনি ধরতে পারেন এখান থেকে 5টা থেকে 6টা প্রশ্ন আপনি পাবেন। তো চিন্তা করেন একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে যদি 5টা 6টা প্রশ্ন আসে, তাহলে চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এটাতেই বোঝা যায়। তো সেখান থেকে আমি কিভাবে পাবো, 2-3টা এমসিকিউ পেতে পারি, আর 2-3টা এসবি পেতে পারি। আর যদি আরো বেশি প্রশ্ন দেয় স্যার ম্যাডামরা, তাহলে তো আরো বেশি পাবেন। তো আমরা আমাদের যখন আমরা পড়বো একটা চ্যাপ্টার, আমাদের পড়াশোনার আউটলাইনটা কিরকম হবে, বা আমরা কিভাবে শুরু করব। তো প্রথমে আমরা কি করব, আমরা চ্যাপ্টারের নামটা দেখবো, যে আমরা এটার মধ্যে, তো যেহেতু আমরা এই চ্যাপ্টারের নামটা কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, তো আমি বুঝতেই পারতেছি যে আমার যখন একটা প্রেগনেন্ট মা আসে আমাদের এখানে, তো তার শারীরিক যে চেঞ্জ গুলা হয় ফিজিওলজিক্যালি, সেই চেঞ্জ গুলা নিয়ে আমরা পড়াশোনা করব, কারণ আমরা তো জানি আমাদের ফুল বডিতে চেঞ্জ হয়। ঠিক আছে। তো সেটা তুই আমরা বুঝতেই পারলাম যে চ্যাপ্টারের নাম দেখি আসলে আইডিয়া করলাম একটা। তারপর আমরা যেটা দেখবো পড়াশোনার আগে, সেটা আমরা এই চ্যাপ্টার আউটলাইন বলে যে কথাটা আছে একটা চ্যাপ্টারের প্রথমেই শুরুতে, সেটা নিয়ে একটু চোখ বুলায় যাব। কেন যাব? কারণ চ্যাপ্টার আউটলাইনে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু হেডিং দেওয়া থাকে। দেখবেন যে এই হেডিং থেকেই প্রশ্ন আসে, এই হেডিং নিয়ে আমাদের মনে রাখতে হবে। কিভাবে? যেমন এখানে চ্যাপ্টারের মধ্যে জেনিটাল অর্গান, এটার মধ্যে বলা হয়েছে ইউটেরাস, ব্রেস্ট, কিউটেনিয়াস চেঞ্জ, কিউটেনিয়াস চেঞ্জ। তারপর দেখবো ওয়েট গেইন, বডি ওয়াটার মেটাবলিজম, হেমাটোলজিক্যাল চেঞ্জ কি কি হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম, মেটাবলিক চেঞ্জ এন্ড সিস্টেমিক চেঞ্জ। তার মানে আমি এখান থেকে কি পড়বো, আমি প্রথমে একটা ব্রড লাইনে জেনিটাল অর্গানে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় সেটা পড়বো। তারপর কিউটেনিয়াস কি কি চেঞ্জ হয় প্রেগনেন্ট ওমেনদের সেটা জানবো। ওয়েট গেইন কতটুকু হয় প্রেগনেন্সিতে, কতটুকু নর্মাল, কতটুকু এটার একটা রেঞ্জ আছে, যে আপনি যদি নর্মাল বিএমআই থাকে তাহলে আমি কতটুকু ওয়েট গেইন করতে বলবো বা এলাও করবো একটা প্রেগনেন্ট মাদারকে। তারপর বডি ওয়াটার মেটাবলিজম নিয়ে একটা পোর্শন আছে। তারপর হেমাটোলজিক্যালি কি কি চেঞ্জ হয়, এই যে আমাদের প্লাজমা ভলিউমটা বাড়ে, আরবিসিটা এরকম বাড়ে, কত পার্সেন্ট বাড়ে। আমরা জানি যে নর্মালি প্রেগনেন্ট ওমেনদের ফিজিওলজিক্যাল এনিমিয়া হয়, তো সেটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো সবকিছু এখানে ডিটেলসে পড়বো। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কিভাবে পড়বো, যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে আমরা জানি যে নর্মালি কি হয়, আমরা প্রেগনেন্ট ওমেনে একটা নর্মালি মারমার পেতে পারি। ঠিক আছে, যে মারমারটা যদি প্রেগনেন্সি ছাড়া থাকে তাহলে কিন্তু সেটা অ্যাবনর্মাল। তারপর প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যায় লিড গুলাতে ইসিজির। তো এই কিউ ওয়েভ কি ইন্ডিকেট করে, যে ওল্ড এমআই, কিন্তু ফিজিওলজিতে কিন্তু এটা নর্মাল। তো আমাদের এটা কেন জানতে হবে ফিজিওলজিক্যাল চেঞ্জ, এই যে কোন জিনিসটুকু নর্মাল কোনটা অ্যাবনর্মাল সেটা বোঝার জন্য বা ডিফারেন্স করার জন্যই কিন্তু আমার এই ফিজিওলজিক্যাল চেঞ্জ সম্পর্কে একটা বিশদ নলেজ আমার থাকতে হবে। তারপর মেটাবলিক কি কি চেঞ্জ হয় সেটা আমি জানবো, সিস্টেমিক কি কি চেঞ্জ হয় সেটা জানবো। তার মানে আমি পড়াশোনার টার্গেটটা আমার থাকবে শুধু এই চ্যাপ্টার না, যেভাবেই আমরা পড়বো আমাদের আপনারা যদি আমাদের এখানে আসেন তাহলে তো দেখতেই পারবেন যে আমরা যখন পড়বো তখন আমরা চ্যাপ্টার আউটলাইন ধরে এরকম একটু ডিটেলস 2-3 মিনিট ক্লাসের আগে একটু আলোচনা করে তারপর শুরু করব। তাহলে দেখা যাবে যে আমার মাথার মধ্যে ক্লাস শুরুর আগেই থাকবে যে আমি এই ক্লাস থেকে এই জিনিসগুলা পিক করব, এই নলেজ গুলো আমার নিতে হবে, এখান থেকে বেশি জানতে হবে। তো আমরা ক্লাসের মধ্যে কি করব, যে যে জিনিসগুলো বুঝার সেগুলো আমরা ডিটেলসে আপনাকে বুঝাবো, আপনারা সেগুলো ভালো করে বুঝবেন। আর যেগুলো থাকে যে আমাদের রিকল টাইপ বা মুখস্থ টাইপ, যেগুলো একদম টোটালি মুখস্থ করতে হয়, যেমন ধরেন যে ইউটেরাসের লেন্থ হয় প্রেগনেন্সিতে 35 সেন্টিমিটার। এটা তো আপনি এখানে বুঝার জিনিস কি, আপনি হয়তো বা এটা প্রেগনেন্সিতে কতটুকু সেন্টিমিটার থাকে আর নন প্রেগনেন্টে কতটুকু থাকে সেইটুকু হাইস্ট আপনি একটু কোরিলেট করতে পারেন। কিন্তু এই যে মার্ক না,
নাম্বার গুলা বা হচ্ছে এই যে মেজারমেন্ট গুলা, এটা তো আপনার মুখস্থই করতে হবে। তো মুখস্থের জিনিসগুলো আমরা হচ্ছে চেষ্টা করবো নোট করতে, সবসময় চেষ্টা করবেন যে একটু একটা নোট থাকতে, যে এই চ্যাপ্টার থেকে এগুলো হচ্ছে আমি ভুলে যাই, বা এখান থেকে বারবার প্রশ্ন আসে রিকল টাইপ, এগুলো হচ্ছে আমার মুখস্থ রাখতে হবে। তো সেগুলো নোট করে রাখার জন্য। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে আমরা কিভাবে পড়বো। তো এখন হচ্ছে আসলে আমরা চলে যাই চ্যাপ্টারের মধ্যে। তো প্রথমে আমরা বলছি যে একটা প্রেগনেন্সিতে কি হয়, আমাদের হচ্ছে বডির প্রোগ্রেসিভলি তার অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো হচ্ছে আসলে কেন হচ্ছে, প্রশ্ন আসে না যে হচ্ছে আমার বডিতে এই চেঞ্জ গুলো আল্লাহ তালা কেন দিচ্ছেন। দিচ্ছেন কারণ হচ্ছে আমার পুরো বডির সিস্টেমটাকে অ্যালাউ করার জন্য, যে আমার ভিতর আরেকটা মানুষ বেড়ে উঠবে। ঠিক আছে, তো আমি অ্যালাউ করতেছি তাকে বাড়ার জন্য, সে আমার শরীর থেকেই সবকিছু নিউট্রিশন সবকিছু নিচ্ছে, সেজন্যই আমার বডিতে এরকম চেঞ্জ গুলো আসতেছে। তো জেনিটাল অর্গান যেহেতু আমাদের হচ্ছে পেলভিক অর্গান গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমরা প্রথমেই শুরু করবো যে জেনিটাল অর্গানে কি কি চেঞ্জ আসতেছে। কারণ হচ্ছে আমাদের যে বডির ইমপ্লান্টেশন বলেন, তারপর ফার্টিলাইজেশন বলেন, সেগুলো তো জেনিটাল অর্গানে হয়, তাই না? তো ইমপ্লান্টেশনটা যেহেতু ইউটেরাসের মধ্যে হচ্ছে, তো ইউটেরাস নিয়ে আমরা বিশদ একটু আলোচনা করবো যে ইউটেরাসে কি কি হচ্ছে, কেমন হচ্ছে। তো এর মধ্যে প্রথমেই আমরা যেহেতু জেনিটাল অর্গান দিয়ে আলোচনা করবো, তো আমরা একটু এক্সটার্নাল জেনিটাল দিয়ে শুরু করি। প্রথমে আমরা পড়বো হচ্ছে ভালভাতে কি চেঞ্জ হয়। তো আমরা তো জানি, আমরা তো অ্যানাটমি চ্যাপ্টার 1-এ পড়বো যে ভালভার আরেকটা নাম কি, পুডেন্ডাম। তো ভালভাতে এখানে কি হচ্ছে, ভালভাটা ইডিমাটাস হয়ে যাবে, আর ভাস্কুলার সাপ্লাইটা তার বেড়ে যাবে। সেজন্য কি হয় যে ভালভার যে সুপারফিশিয়াল ভেন গুলো থাকে সেখানে ভেরিকোসিটি ডেভেলপ করে, যেটা মাল্টি প্যারা পেশেন্টে বেশি ভালো বোঝা যায়। আর লেবিয়া মাইনরা কি হয়, পিগমেন্টেড এন্ড হচ্ছে হাইপারট্রফাইড। তো আপনার কিন্তু হচ্ছে এই তিনটা লাইন একদম গদবাধা মুখস্থ করার দরকার নেই। আমরা কিভাবে পড়বো, ভালভা, ভালভা লিখে কি লিখবো যে এটা হচ্ছে ইডেমাটাস হয়, মোর ভাস্কুলার হয়। লেভিয়া মাইনরা কি হয়, পিগমেন্টেড হয়, হাইপারট্রফাইড হয়। তাহলে কিন্তু হয়ে গেল আমাদের। আমাদের কিন্তু পুরা এভাবে কিন্তু হচ্ছে সে আর পড়ার দিন নাই যে লেবিয়া মাইনরা বিকাম পিগমেন্টেড এন্ড হাইপারট্রফাইড, এরকম পড়া না, আমরা পড়বো একটু স্ট্র্যাটেজিক্যালি। তারপর আসেন ভ্যাজাইনাতে। ভ্যাজাইনার যে ওয়াল গুলো থাকে সেগুলো হচ্ছে হাইপারট্রফাইড হয়, ইডেমাটাস হয়, এন্ড হচ্ছে ভাস্কুলার সাপ্লাইটা বেড়ে যায়। এই ভাস্কুলার সাপ্লাই হচ্ছে বাড়ার জন্য যে আমরা ভেজানের যে ভেনাস প্লেক্সাস গুলো থাকে সেখানে হচ্ছে ব্লুইশ কালার হয়ে যায় মিউকোসা, ভেজানাল মিউকোসা, যেটার একটা সাইন তৈরি হয়, এমনকি তাকে আমরা কি বলি, জ্যাকোইমিয়ার সাইন। এই যে সাইন গুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ভ্যাজাইনিতে পাই জ্যাকোমিয়ার সাইন, আমরা যখন হচ্ছে সার্ভিক্সে চেঞ্জ পাবো তখন কিন্তু আমরা পাবো যে সার্ভিক্সে কি পাই, গুডল সাইন পাই। তো এটা কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন, যে আপনি ভ্যাজাইনাতে জ্যাকোমিয়ার সাইন পাচ্ছেন নাকি, এরকম ভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে জ্যাকোমিয়ার সাইন ইজ প্রেজেন্ট ইন হুইচ জেনিটাল অর্গান বা হচ্ছে হুইচ অর্গান, তখন কিন্তু আমার এটা পারতে হবে যে এটা হচ্ছে আমি ভ্যাজাইনাতে পাচ্ছি। ঠিক আছে। তো নর্মালি আমরা জানি কি ভ্যাজানাল মিউকোজা কিরকম থাকে, ভ্যাজানাল মিউকোজা থাকে হচ্ছে পিঙ্ক। কিন্তু এখানে ব্লাড সাপ্লাই যেহেতু ভেনাস প্লেক্সাসে ব্লাড সাপ্লাই বেশি, যেহেতু ভেনের যে কালারটা আমরা ধরি যে ব্লু, তো সেখানে ব্লুইশ কালারেশন হবে, এমনকি জ্যাকোমিয়ার সাইন পাওয়া যাবে। আর নর্মালি কি থাকে, আমাদের ভ্যাসাইনার যে অ্যান্টেরিয়র ওয়াল তার থেকে হচ্ছে পোস্টেরিয়র ওয়ালটা বেশি বড় থাকে, মানে অ্যান্টেরিয়র ওয়াল ছোট থাকে, পোস্টেরিয়র ওয়াল বেশি বড় থাকে। কিন্তু এখানে দেখা যায় যে আমাদের প্রেগনেন্সির সময় অ্যান্টেরিয়র ওয়ালটা একটু লেংথে ইনক্রিজ হয়। তারপর ভ্যাজাইনাল যে সিক্রেশন সেটা কি হয়ে যায়, অনেক বেশি হয়, থিন হয়, এন্ড হচ্ছে কার্ডি হয়। এই কার্ডি হয় কেন হচ্ছে, কারণ মার্ক এক্সফোলিয়েটেড সেল এন্ড হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য। তো আমরা জানি যে আমাদের ভ্যাজাইনাতে কিছু নর্মাল ফ্লোরা থাকে, ওরা কি করে আমাদের ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। তার মধ্যে একটা ফ্লোরার যে অর্গানিজমের নাম সেটা হচ্ছে কি, ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস। তার কাজ কি, সে হচ্ছে ভেজানাতে যে গ্লাইকোজেনটা থাকে সেই গ্লাইকোজেনটাকে কনভার্ট করে ল্যাকটিক অ্যাসিডে। এই ল্যাকটিক অ্যাসিড যেহেতু সে অ্যাসিড, তখন কি করে ভেজানাল পিএইচটাকে কমায় দেয়। পিএইচ কতটুকু থাকে, 3.5 থেকে 6। ঠিক আছে। এই যে সবকিছু হচ্ছে ল্যাক্টোবেসিলাস আসতেছে, তারপর হচ্ছে ল্যাক্টোবেসিলাস কোত্থেকে আসে, গাট থেকে আসে। তো সেই ল্যাক্টোবেসিলাস গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড করতেছে, এটা কি জন্য হচ্ছে, প্রেগনেন্সিতে কেন বেশি হচ্ছে? কারণ সবকিছুই প্রেগনেন্সিতে আমরা জানি হরমোনের একটা খেলামেলা। তো প্রেগনেন্সিতে হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন অনেক বেশি রাইজ হয়, তো হাই ইস্ট্রোজেন লেভেলের জন্যই ভ্যাজানাল পিএইচটা কমে যায়। আর এই ভ্যাজানাল পিএইচটা হচ্ছে কি করে, মাল্টিপ্লিকেশন অফ প্যাথোজেনিক অর্গানিজম যেগুলো থাকে সেগুলো প্রিভেন্ট করে। ঠিক আছে, তার মানে আমরা ভ্যাজানা থেকে হচ্ছে কি কি পড়বো, ভ্যাজানা থেকে মনে রাখবো যে ভ্যাজানাল ওয়াল হচ্ছে হাইপারট্রফাইড হচ্ছে, ইডিমাটাস হচ্ছে, মোর ভাস্কুলার হচ্ছে। তো এটা ভেনাস প্লেক্সাসে ব্লাড সাপ্লাই আরো বেশি বাড়ার জন্য আমরা একটা সাইন পাই যেটা নাম হচ্ছে জ্যাকুমিয়ার সাইন। আর ভ্যাজানাল অ্যান্টেরিয়র ওয়ালটা ইনক্রিজ হবে।
সিক্রেশনের মধ্যে কি হবে, ভেজানাল যে সিক্রেশন সেটা আরো বেশি হবে, থিন হবে, কার্ডিওয়াইড হবে। এখানে আমি অনেক বেশি এক্সফোলিয়েটেড সেল পাবো, ল্যাক্টোবেসিলাস বেশি থাকবে। এই ল্যাক্টোবেসিলাস গ্লাইকোজেনটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করবে, যে কারণে পিএইচটা কমে যাবে। পিএইচ কমার জন্য আমার প্যাথোজেনিক অর্গানিজমটা গ্রোথটাকে আমি প্রিভেন্ট করব। দেখেন এরকম যদি গল্পের ছলে ছলে পড়েন, আমি কিন্তু সবগুলা লাইনেই পড়ছি, সবকিছু মনেও রাখতেছি, কিন্তু গল্পের ছলে ছলে বুঝে শুনে। তার মানে আমার জন্য কিন্তু সহজ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারটা মনে রাখা। আর সাইটোলজিতে যদি বলি, তাহলে হচ্ছে আমি এখন এখানে একটা সেল বেশি পাবো, সেই সেলের নাম কি, নেভিকুলার সেল। এই নেভিকুলার সেলটার হচ্ছে ডিসক্রিপশনটা একটু আমার জানতে হবে। এটা হচ্ছে স্মল ইন্টারমিডিয়েট সেল, যেটা হচ্ছে ইলংগেটেড নিউক্লিয়াই। মানে যদি এরকম একটা স্মল সেল আঁকি, তার কি থাকবে, একটা ইলংগেটেড নিউক্লিয়াই। নিউক্লিয়াইটা হচ্ছে ধরুন এরকম গোল থাকবে, সেখান থেকে ইলংগেশন হবে, ঠিক আছে। আর ল্যাক্টোবেসিলাস তো বেশি থাকবে, সেটা আমরা বললামই। তার মানে আমার কিন্তু এক্সটার্নাল জেনিটাল এর যে পোর্শন, ভালভা এন্ড ভ্যাজাইনা, সেটা কিন্তু আমার শেষ হয়ে গেল। আমি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারলাম, ঠিক আছে। এখন আমি ইন্টারনাল অর্গানে চলে যাই। আমি প্রথমেই আসবো ইউটেরাস। তো ইউটেরাসে কি হয়, ইউটেরাসে তো হচ্ছে মার্কলি চেঞ্জ হয়। ইউটেরাসের চেঞ্জটাকে আমি হচ্ছে কিভাবে করবো, আমি যখন হচ্ছে একটা বই বা একটা নোট করব, নোটের মধ্যে প্রথমে হচ্ছে রাখবো যে হচ্ছে নন প্রেগনেন্ট, আর এখানে হচ্ছে লিখবো প্রেগনেন্ট। তারপরে হচ্ছে এখানে লিখবো পয়েন্টস। পয়েন্টস এর মধ্যে প্রথমে হচ্ছে এক নাম্বারটা দেন, যে হচ্ছে লেন্থ। লেন্থ কি হয়, নন প্রেগনেন্টে হচ্ছে লেন্থ থাকে 7.5 সেন্টিমিটার, আর প্রেগনেন্সিতে হয় 35 সেন্টিমিটার। তারপর হচ্ছে ওয়েট। ওয়েট পাবো আমি এখানে 60 গ্রাম, আর এখানে পাবো অন এভারেজ ধরা হয় 1 কেজির মতো, আর কি 900 থেকে 1000 গ্রাম। তারপরে হচ্ছে ক্যাপাসিটি বা ক্যাভিটি, যেটাতে হচ্ছে নন প্রেগনেন্টে 5 to 10 ml, আর প্রেগনেন্সিতে হচ্ছে 500 থেকে 1000 টাইমস মোর। তার মানে আপনি সেটা হচ্ছে মনে রাখতে একটু কষ্ট হয়। তো এরকম যদি করে লিখে রাখি, আমরা একটা নোট করে রাখি, তাহলে দেখা যায় পড়তে একটু সুবিধা হয়, ঠিক আছে। তার মানে আমরা লেন্থ, ওয়েট, ক্যাপাসিটি সবকিছু করলাম এখান থেকে ইউটেরাসের। তারপর হচ্ছে আমরা চলে যাব যে বডি অফ দ্য ইউটেরাসে কি কি চেঞ্জ হয়। প্রথমে তো হচ্ছে একটা ইউটেরাসের বডিতে কি হয়, তার গ্রোথ হয়, এনলার্জমেন্ট হয় বডি অফ ইউটেরাসের। তো এনলার্জমেন্টের মধ্যে মাসেল ফাইবার গুলো চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে তার ভাস্কুলারিটি বাড়তেছে। তো প্রথমে আমরা আসি মাসেল ফাইবারে। তো যে মাসেল ফাইবারের প্রথমে কি হয়, যে আর্লি উইকসে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া তো হয়ই, তার সাথে কিছু লিমিটেড এডিশন হয়, নতুন মাসেল যে ফাইবার গুলো সেগুলো লিমিটেড এডিশনে যোগ হয়, ঠিক আছে। তো এই যোগ হচ্ছে কেন, কারণ হচ্ছে ইস্ট্রোজেন এন্ড হচ্ছে প্রোজেস্টেরনের জন্য, যেটা আমি একদম মার্কলি বুঝতে পারি 12 উইক পর্যন্ত। এই 12 উইকের পরে হচ্ছে মাসেল ফাইবার গুলো কিভাবে আর বড় হয়, স্ট্রেচিং হয়। মানে হচ্ছে আপনি ধরেন এরকম একটা মাসেল ফাইবার, সেটাকে যদি আপনি টান দিয়ে বড় করেন, তাহলে কি হচ্ছে, তার জায়গাটা আরো প্রসারিত হচ্ছে না। তো এটাই হচ্ছে তখন স্ট্রেচিং এর মাধ্যমে সে জায়গাটা তৈরি করে দিচ্ছে, যে বাচ্চাটা যাতে এখানে অকুপাই করতে পারে। তো এরকম স্ট্রেচিং এর জন্য যে ইউট্রাইন ওয়াল গুলা থাকে, সেটা হচ্ছে থিনার হয়ে যায়। তার একটা আমি মেজার করে কত দেখতে পারি, 1.5 সেন্টিমিটার অর হচ্ছে লেস। তো এরকম যে হচ্ছে স্ট্রেচিং হচ্ছে, মাসেল ফাইবার গুলা বাড়তেছে, এটার জন্য কি হবে, আমার ইউটারাসটা হচ্ছে একদম সফট ফিল হবে, আর হচ্ছে ইলাস্টিসিটিটা তার কিছুটা বাড়বে। আর নন প্রেগনেন্টে কিরকম থাকে, ফার্ম ফিল হয়। তো এটাও কিন্তু আমার জানতে হবে যে এই কনসিস্টেন্সিটা কিরকম থাকে, আমি একটা ইউটারাসকে ফিল করলে কিরকম পাবো। তার মানে আমি মাসেল ফাইবার যদি আবার বলি, কি হয়, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হয়, আর হচ্ছে তার সাথে কিছু লিমিটেড এডিশন মাসেল ফাইবার যোগ হয়, যেটা ফার্স্ট
টার্ম পর্যন্ত বা ফার্স্ট হাফ অফ প্রেগনেন্সি পর্যন্তই আসলে বেশি থাকে, মানে 20 উইকস যদি ধরেন একটা প্রেগনেন্সি, 40 উইক যদি আপনি ভাগ করেন তাহলে আর্লি হচ্ছে ওইভাবে হিসাব করলে আর্লিতে 20 উইকস আর লেটে হচ্ছে 20 উইকস। তো এই 20 উইকস পর্যন্ত এইভাবে বাড়ে, কিন্তু যেটা প্রোনাউন্সলি আমি দেখতে পারবো 12 উইক পর্যন্ত। আর আফটার 20 উইক কি হয়, স্ট্রেচিং হয়। স্ট্রেচিং এর জন্য কি হয়, আমার ওয়ালটা আরো থিনার হয়। আর এই সবকিছুর জন্য ইউটারাসটা সফট ফিল হয় আর ইলাস্টিক ফিল হয়। ঠিক আছে। আর নন গ্র্যাভিড ইউটারাসে কি হয়, ফার্ম ফিল হয়। এখন আসেন যে মাসেল ফাইবারের মধ্যে এখান থেকে একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা পরে বলতেছি, যে মাসেল ফাইবারটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে থাকে। অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রথমে আমরা তিনটে জিনিস পড়বো, যে আউটার লংজিটিউডিনাল, ইনার সার্কুলার আর ইন্টারমিডিয়েট হচ্ছে লেয়ারে থাকে। তো আউটার লংজিটিউডিনাল যে প্যাটার্নটা থাকে সে কি করে, যে ধরেন এটা যদি আমি একটা ইউটেরাসের কথা চিন্তা করি, তো হচ্ছে সে উপরে এরকম হুডেড লাইক অ্যারেঞ্জমেন্ট দিবে, ঠিক আছে, ওভার দ্য ফান্ডাস, ফান্ডাসের উপর এটা ছাতার মতো করে সেরকম ভাবে থাকবে। আর তার যে ফাইবার গুলো সেটা কন্টিনিউয়াস থাকে রাউন্ড লিগামেন্টের সাথে। তো এখান থেকে আমার প্রশ্নটা এরকম ভাবে এমসিকিউর জন্য আসতে পারে, যে আউটার লংগিটিউডিনালের ফাংশন কি। আউটার লংগিটিউডিনাল যে মাসেল অ্যারেঞ্জমেন্ট, তার ফাংশন হচ্ছে হুড লাইক অ্যারেঞ্জমেন্ট দেয়, ঠিক আছে। সে হচ্ছে কোথায় থাকে, ওভার দা ফান্ডাসের উপরে। ইনার সার্কুলার হচ্ছে কি করে, সে হচ্ছে স্ক্যান্টি পরিমাণে থাকে, মানে খুবই কম পরিমাণে থাকে। আর হচ্ছে সে তার মেইন একটা কাজ হচ্ছে সে স্ফিংটার লাইক অ্যারেঞ্জমেন্ট দিবে, এটা টিউবাল অরিফিসে আর হচ্ছে ইন্টারনাল অসে, ঠিক আছে। তো এটা ফাংশনও এরকম ভাবে আসতে পারে, যে ইনার সার্কুলার যেটা, সেটা হচ্ছে কি ফাংশন করে, তো স্ফিংটার লাইক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সে দেয়, আর স্ফিংটারিক অ্যাকশন হচ্ছে সে পালন করে। তারপর ইন্টারমিডিয়েটের থাকে হচ্ছে কিভাবে, এটা হচ্ছে থিকেস্ট লেয়ার, আর সে থাকে হচ্ছে ক্রিস ক্রস ফ্যাশনে, ঠিক আছে। তো এটা একটু পরে আমি আপনি ছবি ছবি দেখাচ্ছি যে সে কি প্যাটার্নে থাকে। এই ক্রিস ক্রস ফ্যাশনে থাকার জন্য তার হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা হয় ফিগার অফ 8 ডিস্ট্রিবিউশনে। এই ফিগার অফ 8 ধরেন হচ্ছে এটা কি ফিগার অফ 8 এরকম ভাবে ক্রিস ক্রস ম্যানারে যদি থাকে, এর মাঝখানে কি হয়, ব্লাড ভেসেল রান করে। তো ব্লাড ভেসেল এখানে রান করলে মাসেল ফাইবারে কি হয়, যখন অনেক বেশি পিপিএইচ হয় বা ব্লিডিং হয়, তখন মাসেল ফাইবার গুলো যখন কন্ট্রাক্ট করে, তখন ব্লাড ভেসেলের লুমেন গুলো বন্ধ হয়ে যায় এবং ব্লিডিংটাও বন্ধ হয়। সেজন্য এই ইন্টারমিডিয়েট যে থিকেস্ট লেয়ারটা বা স্ট্রংগেস্ট লেয়ার, সেটাকে আমি বলতেছি লিভিং লাইগেচার, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ছবিটা, এই যে ক্রিস ক্রস ফ্যাশনে, আর এখান দিয়ে ভিতর দিয়ে কি হচ্ছে, ব্লাড ভেসেল রান করতেছে, ঠিক আছে। তো আমার হচ্ছে এরকম ভাবে থাকতে পারে যে ইউটেরাসের সার্কুলার যে লেয়ারটা বা ইনার সার্কুলার, সেটা হচ্ছে কোন কি ফাংশন করে, কোন লেয়ারে সার্কুলার লেয়ার পাই আমি, এরকম ভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আসেন ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম তো হচ্ছে আমরা জানি যে সবকিছু যেহেতু বেশি বেশি হবে, নন প্রেগনেন্ট স্টেটে হচ্ছে যেরকম ছিল তার থেকে আরো বেশি হবে। তো নন প্রেগনেন্ট স্টেটে ইউটেরাসের সাপ্লাই মূলত থেকে আসে, ইউটেরাইন আর্টারি থেকে, আর কিছুটা হচ্ছে ওভারিয়ান আর্টারি থেকে আসে। কিন্তু যখন প্রেগনেন্ট হয় তখন দেখা যায় যে একটা সমপরিমাণ ব্যালেন্সি হয়। তো ওভারিয়ান আর্টারি থেকে মানে নন প্রেগনেন্টের থেকে প্রেগনেন্সি অবস্থায় আর একটু বেশি সাপ্লাই আসে। তো আমি হচ্ছে এই সাপ্লাই গুলো হচ্ছে কিভাবে বুঝতে পারি, আমি যদি একটা ডপলার ভেলোসিটোমেট্রি করতে পারি বা করি, তখন দেখবো যে ইউটেরাইন আর্টারি ডায়ামিটারটা কি হয়েছে, ডাবল হয়ে গেছে, ব্লাড ফ্লো অনেক বেশি বাড়ছে। কতটুকু বাড়ছে, 8 ফোল্ড, মানে চিন্তা করেন কতটুকু বাড়ে, ঠিক আছে। আর এই কি হয়, বেজোডাইলেশন হয়। বেজোডাইলেশন কেন হচ্ছে, কারণ হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। বেজোডাইলেশন হচ্ছে ব্লাড সাপ্লাই বাড়তেছে, তো সবকিছুতে কি হবে, যাতে সার্কুলেশন, বাচ্চাকে সার্কুলেশন ভালো দিতে পারে, সেই জন্যই সবকিছু বাড়া। তো এই ব্লাড ভেসেলের যে এত কিছু চেঞ্জ হচ্ছে, ব্লাড ভেসেলে বাড়তেছে, তারপর হচ্ছে ভেনগুলো ডাইলেট হচ্ছে, সবকিছু এগুলো আমি হচ্ছে কোথায় বেশি ভালো পাবো, বা কোন জায়গায় হচ্ছে আমি দেখতে পারবো এই জিনিসগুলো বেশি সুন্দর করে হচ্ছে চেঞ্জ গুলা, সেটা হচ্ছে প্লাসেন্টাল সাইটে, ঠিক আছে। তারপর হচ্ছে আসেন যে রিলেশন। রিলেশন বলতে কি, শেপ, মানে ইউটেরাসের যে শেপটা সেটা হচ্ছে কি চেঞ্জ হয়। তো এটাতে হচ্ছে আমরা কিভাবে পড়বো, এটা তো আমরা একটু নোট করে পড়বো, যে হচ্ছে আমরা নন প্রেগনেন্ট যখন থাকি, তখন আমাদের হচ্ছে ইউটেরাসের শেপ থাকে পাইরিফর্ম। যখন হচ্ছে 12 উইক হয় প্রেগনেন্সির, তখন হয়ে যায় সেটা গ্লোবিউলার। যখন 28 উইকস হয়, তখন সেটা হয় আবার পাইরিফর্ম আর ওভয়েড।
আর যখন হচ্ছে 36 উইক হয় তখন সেটা হয়ে যায় স্ফেরিক্যাল। এই কয়েকটা জিনিস কিন্তু এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন আসে যে হচ্ছে নন প্রেগনেন্ট ইউটেরাস এর শেপ কেমন, তারপর হচ্ছে 12 উইকস এ কেমন হয়। তো এটা যেহেতু উল্টাপাল্টা লাগে, অনেক সময় দেখা যাবে যে হচ্ছে পাইরিফর্ম কি, তখন মনে হবে পরীক্ষার হলে যে আচ্ছা পাইরিফর্ম কি নন প্রেগনেন্ট পড়ছিলাম, নাকি হচ্ছে 12 উইকে পড়ছিলাম, নাকি হচ্ছে 36 এ পড়ছিলাম। তো এরকম যদি হচ্ছে একটু বইয়ের পাশে একটু চিরকোট দিয়ে নোট করে পড়ি আমরা, তাহলে হচ্ছে পড়াশোনাটা সহজ হয়ে যাবে, আর পরীক্ষার হলেও ভুলবো না ইনশাল্লাহ, পরীক্ষাতেও সুন্দর করে মার্ক পেয়ে যাব। যেহেতু আমি জানি এখান থেকে আমার অনেক বেশি প্রশ্ন আসে, সেহেতু কেন আমি পড়বো না এটা ভালো করে, তাই না? আর হচ্ছে আমার কোনো ভুলারও সুযোগ থাকবে না। তারপর পজিশনে আসেন। পজিশনটা কি হয় আমরা জানি যে নর্মালি কি থাকে, আমাদের ইউটেরাস হচ্ছে অ্যান্টিভার্টেড পজিশন থাকে, যেটা হচ্ছে যখন প্রেগনেন্সি হয় তখন আরো সেটা আর্লি উইকসে এক্সাইটেড থাকে। ইউটেরাসের সামনেই কি থাকে, ব্লাডার, পিছনে থাকে কি রেকটাম। সে ব্লাডারের উপর হচ্ছে চাপ দেয়, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিচুরেশন হয়। আবার যাদের রেট্রোগেটেড গ্র্যাভিটি ইউটেরাস থাকে তাদের কি অনেক সময় দেখা যায় যে একদম অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়েও পেশেন্ট ওয়ার্ডে আসে। তারপর হচ্ছে আমরা ল্যাটারাল অবলিকুইটি থেকে কি পড়বো, যে আমাদের হচ্ছে কিউটারাসটা কিভাবে থাকে, ডেক্সট্রো রোটেশন করে থাকে। কেন ডেক্সট্রো রোটেশন করে থাকে? কারণ তার লেফট সাইডে থাকে কি রেক্টাম আর হচ্ছে সিগময়েড কোলন, সেজন্য। তো সে যদি ডেক্সট্রো রোটেশন করে হচ্ছে এদিকে থাকে, তাহলে ডেক্সট্রো রোটেশনের ফলে কি হয়ে যায়, যে লেফট সাইডে হচ্ছে সার্ভিক্সটা হয়ে যায় লেফট সাইডে, মানে বডি হয়ে যায় হচ্ছে ডেক্সট্রো রোটেটেড মানে রাইট সাইডে, আর লেফট সাইডে চলে আসে হচ্ছে সার্ভিক্স, তখন আমি সেটাকে বলবো লেবো রোটেশন। আর এটার জন্য কি হবে, আমাদের সার্ভিসটা ক্লোজ হয়ে থাকে ইউরেটারের এখানে। জাস্ট খালি এটুকু পড়লেই হবে। তারপর ইউটেরাইন পেরিটোনিয়াম যেটা, সেটাও আমরা একটু পড়ে যাব। যে আমরা তো জানি যে হচ্ছে ইউটেরাসের উপর একটা পেরিটোনিয়ামের কাভারিং থাকে, সেই কাভারিং এর জন্য আমাদের কিছু পাউচ ফর্মেশন হয়। তো আমাদের যখন হচ্ছে ইউটেরাসটা এরকম ভাবে বড় হতে থাকে, সে বড় হয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়, ফান্ডাসটা উপরের দিকে চলে আসে। তো এই পাশে কি থাকে, আমাদের হচ্ছে ফেলোপিয়ান টিউব থাকে, ঠিক আছে? তো ফেলোপিয়ান টিউব হচ্ছে তখন যখন ও ইউটেরাস উপরে উঠে যায়, তখন তো হচ্ছে তার সাথে সাথে লিগামেন্ট গুলো সেগুলো উপরে উঠতে থাকে। তো লিগামেন্ট গুলো উপরে ওঠার জন্য তখন কি হবে, এই যে ফেলোপিয়ান টিউব বা হচ্ছে লিগামেন্ট সেগুলোতে হচ্ছে একটু টান পড়ে। টান পড়ার পরে হচ্ছে কি হবে, আমাদের যে পাউচ অফ ডগলাসটা আছে পিছনে, সেটা হচ্ছে অনেক বেশি ডিপেনিং হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আমি এটা তখনই বুঝতে পারবো যে ইউটেরাসটা বড় হচ্ছে বা লিগামেন্ট গুলো হচ্ছে, যখন আমি দেখবো যে ডিপেনিং হচ্ছে পাউচ অফ ডগলাস। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা আসে না, এখান থেকে হচ্ছে এমসিকিউ আমাদের হচ্ছে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন। তো ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন কি, ইউটেরাইনের একটা কন্ট্রাকশন, যেটা আমি পাবো প্রেগনেন্সিতে। এই প্রেগনেন্সিতে হচ্ছে ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশনের কারণটা হচ্ছে কি, কারণ হবে, ধরেন আপনি, কারণ বলতে যে হচ্ছে আমার এটার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমার আগে প্রথমে জানতে হবে এটা কি, এটা একটা ইরেগুলার, মানে হচ্ছে সে যে সবসময় রেগুলার প্যাটার্নে থাকবে তা না। ধরেন এখন পাচ্ছেন, আপনি হচ্ছে আরো 2-3 ঘন্টা পরে পাবেন একটা কন্ট্রাকশন, সেরকম। এটা ইনফ্রিকোয়েন্ট, ঠিক আছে? আর কি হবে, স্পাসমোডিক, একদম স্পাজম শক্ত হয়ে আসবে, কিন্তু এই শক্ত হওয়ার সাথে কিন্তু কোনো পেইনের সম্পর্ক থাকবে না। আর তার এটার জন্য মানে নর্মালি কি হয়, আমরা হয়তো যখন পেশেন্ট লেবারে যায় তখন আমরা কাউন্ট করি যে তার কয়টা কন্ট্রাকশন আসছে, বা কন্ট্রাকশনের ফলে তার হচ্ছে ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে কিনা, সার্ভিক্স হচ্ছে ডায়ালেট হচ্ছে কিনা। তো এই কন্ট্রাকশনের সাথে, ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশনের সাথে কিন্তু সার্ভিক্সের ডায়ালেটেশনের কোনো সম্পর্ক নাই। তো আমি যদি পাঁচটা কথা আবার বলি, যে ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশনের ক্রাইটেরিয়া গুলা কি, এটা হবে একটা ইরেগুলার, তারপর হচ্ছে ইনফ্রিকোয়েন্ট, স্পাসমোডিক, একটোপিক প্রেগনেন্সি, তাই না? তো সেই একটোপিক প্রেগনেন্সিতে একটা অনাহত সাইট কি, অ্যাবডোমিনাল, তাই না? তো যদি হচ্ছে অ্যাবডোমেনে হচ্ছে কোনো প্রেগনেন্সি হয়, তখন কিন্তু আমি এই ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশনটা পাবো না। তো এখান থেকে কিন্তু আমার এটা প্রশ্ন আসতে পারে ইজিলি। এই ব্রেস্টন হিট কন্ট্রাকশনটা কখন পাওয়া যায়, এটা হচ্ছে আমি আর্লি উইকসে পাইতে পারি বাই ম্যানুয়াল পালপেশন দিয়ে, অর ডিউরিং অ্যাবডোমিনাল এক্সামিনেশনে, তখন আমি একটু এটা পেতে পারি। তো এখান থেকে কিন্তু আমার এটাও ইম্পর্টেন্ট, আমি জেনে গেলাম, পড়ে ফেললাম, আমার হচ্ছে নোট করাও হয়ে গেল। তার মানে খুব সহজ করে কি করে কিন্তু আমরা পড়াশোনার চ্যাপ্টারের ভিতরে যাচ্ছি, এবং আমার পড়াও হয়ে যাচ্ছে। এখন আসেন যে হচ্ছে আমাদের কন্ট্রাকশনে কি হয়, ইউটেরাইন যখন কন্ট্রাকশন হয় তখন হচ্ছে দেখা যায় যে আমার
যে ইউটেরাইন ভেন গুলা থাকে সেটা একদম কমপ্লিটলি ক্লোজার হয়, আর আর্টারি যেটা থাকে সেটা পার্শিয়াল ক্লোজার হয়। এই পার্শিয়াল ক্লোজারের কারণে আর্টারি আমরা হচ্ছে যখন প্লাসেন্টা চ্যাপ্টার করবো তখন আমরা দেখবো যে কিছু ইন্টারভিলার স্পেস থাকে এরকম করে। তো এই ইন্টারভিলার স্পেসে কি হয়, ব্লাড স্টেগনেন্ট হয়ে থাকে বা জমা হয়ে থাকে। তো এই ব্লাড যদি হচ্ছে জমা হয়ে থাকে, এই জমা হওয়ার পরে কারণে কি হবে, কন্ট্রাকশনের সময় প্লাসেন্টাল সাপ্লাইটা একটু কমে যাবে, যে প্লাসেন্টাতে ব্লাড ফ্লোটা একটু কমবে। যেই কারণে যেহেতু প্লাসেন্টা থেকে হচ্ছে বাচ্চা সবকিছু নিউট্রিশন ব্লাড সাপ্লাই সবকিছু নিচ্ছে, সেটার জন্য বাচ্চাতে আমি ট্রান্সিয়েন্ট ফিটাল হাইপোক্সিয়া পাবো, যে কারণে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হয়। এজন্য কি হয় আমার জানা দরকার, যে আমি হচ্ছে এটা কেন জানবো। আমি সবকিছু প্রথমে পড়ার সময় আমি কন্ট্রাকশন আসে বা অন্য কোনো সময় যখন আমি হচ্ছে ফিটাল হার্ট রেট চেক করব তখন কিন্তু আমি কন্ট্রাকশনের সময় করব না। কন্ট্রাকশন যখন সেরে যাবে তখন আমি ফিটাল হার্ট রেট চেক করব, কারণ কন্ট্রাকশনে চেক করলে তো আমি ফিটাল ব্র্যাডিকার্ডিয়া পাবো, তখন তো আমার ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। তখন আমার চিন্তা হবে যে কেন ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি, তার কি মেকোনিয়াম স্টেইন হয়ে যাচ্ছে কিনা লাইকারে, বা অন্য কোনো কর্ড কম্প্রেশন বা হেড কম্প্রেশন হচ্ছে কিনা। তো এজন্য কিন্তু আমার এটা জানাটা প্রয়োজন যে কন্ট্রাকশনের সময় কেন ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হয়, কেন আমি তখন ফিটাল হার্ট রেট চেক করতে পারলাম। আমরা পড়ে শেষ করলাম ইউটেরাসের যে চেঞ্জ গুলো হয় সেগুলো। তো আমরা যদি আবার একটু হচ্ছে রিক্যাপিচুলেট করি, তাহলে কি কি পড়লাম আমরা ইউটেরাস থেকে? পড়লাম যে একটা নন প্রেগনেন্ট আর প্রেগনেন্ট উমারে সামারাইজ করে যে লেন্থ ওয়েট ক্যাপাসিটির যে ভেরিয়েশনটা হয় বা কতটুকু ইনক্রিজ হয় সবকিছু সেটা নিয়ে। তারপর পড়েছি যে হচ্ছে বডি অফ দ্য ইউটেরাসে যে এনলার্জমেন্টটা হয়, মাসেল ফাইবার গুলো হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে, হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া কখন বেশি হবে, কখন স্ট্রেচিং হবে সেটা। তারপরে পড়লাম যে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাসেল ফাইবার, যে আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, ইন্টারমিডিয়েট, সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার আবার এক একটা নির্দিষ্ট ফাংশন করে, সেই কোন মাসেল ফাইবারটা কি ফাংশন করে সেটা। ভাস্কুলার সিস্টেম থেকে আমরা পড়লাম যে হচ্ছে ভাস্কুলার সিস্টেম আমরা জানি সবকিছুর সাপ্লাই বাড়ে। তো এই সাপ্লাই গুলো হচ্ছে আমরা কোথায় বেশি প্রোনাউন্স সাইট হিসেবে যদি চিন্তা করি যে কোন সাইটে আমরা বেশি দেখতে পারবো চেঞ্জ গুলো, সেটা কোথায়, প্লাসেন্টাল সাইটে। তারপর হচ্ছে এখান থেকে শেপটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা বললাম যে এমসিকিউ তে এটা আসে, যে একটা নন প্রেগনেন্ট এর হচ্ছে ইউটেরাস শেপ থাকবে পাইরিফর্ম, 12 উইকস এ হবে গ্লোবিউলার, 28 উইকস এ পাইরিফর্ম আর হচ্ছে ওভয়েড, 36 এ হচ্ছে স্পেরিকাল। তারপর হচ্ছে আমরা দেখলাম যে ব্লাডারের প্রেশারের জন্য যখন হচ্ছে ইউটেরাস আর্লি ইনলার্জ হতে থাকে তখন ব্লাডারের প্রেশারের জন্য ফ্রিকোয়েন্সি অফ মিউচুয়েশনটা বেড়ে যায়। তারপর দেখলাম যে ডেক্সট্রো রোটেশন থাকে ইউটেরাস বডিটা, আর হচ্ছে লেবো রোটেশনে হয়ে সার্ভিক্সটা চলে যায় লেফট সাইডে। ঠিক আছে, সেজন্য তো বলতেছি লেবো রোটেশন। পেরিটোনিয়ামে দেখলাম যে ডিপেনিং হয় পাউচ অফ ডগলাস। তারপর হচ্ছে একটা কন্ট্রাকশনের নাম জানলাম যেটা হচ্ছে ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন, যেটার ইম্পর্টেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেটা দেখলাম। তারপর হচ্ছে ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন কোথায় অ্যাবসেন্ট হয় সেটা জানলাম। তারপর হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট কথা জানলাম এখানে, যে যখন কন্ট্রাকশন হয় ইউটেরাসের তখন ফিটাল হাইপোক্সিয়া বা ফিটাল ব্র্যাডিকার্ডিয়া পাই, সেজন্য আমরা ডিউরিং কন্ট্রাকশনের সময় ফিটাল হার্ট রেট চেক করবো না। তো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের ইউটেরাসের জিনিসপত্র। তারপর আমরা দেখবো হচ্ছে ইসপাস, কারণ আমরা তো হচ্ছে জানি প্রথমে আমরা কি বললাম বডির টুকু। আমরা জানি যে হচ্ছে আমরা যদি ইউটেরাসকে একটা ভাবে চিন্তা করি তাহলে হচ্ছে ভাগ করলে তারপরে যে পোর্শনটা আসে সেটা হচ্ছে ইসমাস, আর তারপরে হচ্ছে সার্ভিক্স। ইসমাসে হচ্ছে সেম ভাবে চেঞ্জ হয়, স্ট্রাকচারাল ফাংশনাল চেঞ্জ হয়, যেটা হচ্ছে কি হবে, ইসমাসে হচ্ছে হাইপারট্রফি হবে, হাইপারট্রফি হয়ে ইসমাসটা বড় হবে, ইভেন কি তার অরিজিনাল সাইজ থেকে 3 গুণ বেশি বড় হবে। ঠিক আছে, আর ইউটেরাস ইসমাস যখন হচ্ছে আনফোল্ড হবে, সে আনফোল্ডটা হবে কোত্থেকে, প্রোগ্রেসিভ আনফোল্ড হবে অ্যাবভ থেকে, মানে হচ্ছে উপর থেকে হচ্ছে শুরু হবে ডাউনওয়ার্ডলি সে আনফোল্ড হওয়া শুরু করবে। আর সে খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশন সে রোল প্লে করে, সেটাকে স্পিংটারিক অ্যাকশন দেয়। ঠিক আছে, এই স্পিংটারিক অ্যাকশনটার জন্যই কিন্তু দেখা যায় যে হচ্ছে বাচ্চাটা রিটেইন থাকে ইউটেরাসে। এই স্পিংটারিক অ্যাকশনটা যদি না থাকে তাইলেই হচ্ছে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, বা হচ্ছে আমরা যে অ্যাবর্শন গুলো রিকারেন্ট অ্যাবর্শনের কথা চিন্তা করি ইনকম্পিটেন্সি অফ স্পিংটারিক অ্যাকশনের জন্য, সেটা কিন্তু ইসমাসের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি দেখি যে আমরা যখন ইসমাসের একটা অ্যানাটমি চিন্তা করি তখন ইসমাসকে কখন বলবো, যে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস আর হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস এর মাঝখানের পোর্শনটা, এটুকু তো আমরা জানি, তাও একটু আমি বলে দিলাম। তার মানে ইসমাস থেকে আমি কি পড়বো, ইসমাস থেকে পড়বো যে ইসমাসে হচ্ছে চেঞ্জ হচ্ছে ফিজিওলজিক্যালি, ইসমাসটা বড় হচ্ছে, সে তার আগের অরিজিনাল সাইজ থেকে 3 গুণ বেশি বড় হবে। ইসমাস হচ্ছে কি হবে, যখন আনফোল্ডিং হবে তখন উপর থেকে নিচের দিকে আসবে আনফোল্ড হতে হতে। আর ইসমাস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সে কি স্ফিংটার লাইক অ্যাকশন দেয়। আর এই স্ফিংটার লাইক অ্যাকশনটা যদি না থাকে তাহলে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন
হয়ে থাকে। এই মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের জন্য হচ্ছে আমরা কি করি, আমরা যেটাকে বলি সার্ভিক্যাল ইনকম্পিটেন্স। আর এসব ক্ষেত্রে আমরা কি করে করে এনসার্কলেস অপারেশন। ঠিক আছে, তারপর আসেন সার্ভিক্সে। সার্ভিক্স থেকে হচ্ছে আমরা কি পড়বো, সার্ভিক্স থেকে আমরা হচ্ছে স্টোমার কথা নিয়ে আলাদাভাবে পড়বো, তারপরে এপিথেলিয়াম নিয়ে কিছু বলবো, আর সিক্রেশন। স্ট্রোমাতে হচ্ছে কি দেখি, স্ট্রোমাতে হচ্ছে সার্ভিক্যাল স্টোমার হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হয় ইলাস্টিক এন্ড হচ্ছে কানেকটিভ টিস্যুতে। এই ভিতরে ভিতরে কি হয়, ফ্লুইড হচ্ছে জমা হয়ে থাকে ইন বিটুইন ফাইবার, ভাস্কুলারিটি বাড়ে। আর এই ভাস্কুলারিটির জন্য হচ্ছে যে ব্লুইশ কালারেশন হয়। আর হচ্ছে সার্ভিক যেটা হচ্ছে যখন আমরা পড়তেছিলাম ভেজাইনা, তখন কিন্তু বলে আসছিলাম যে জেকোমিয়ার সাইন পাবো ভেজাইনাতে, আর সার্ভিক্সে একটা ইম্পর্টেন্ট সাইন পাবো, সেটা হচ্ছে গুডল সাইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই গুডল সাইনটা কখন পাবো, আর্লি অ্যাজ 6 উইকস। এটা হচ্ছে কেন হচ্ছে, আমরা হচ্ছে যে সার্ভিক্সের গুলো অনেক বেশি সফটেনিং হয়ে যায় স্ট্রাকচার গুলো। আমরা তো হচ্ছে জানি সার্ভিক্সে কি থাকে, গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ড গুলো যখন অনেক বেশি হচ্ছে সফটেনিং হয়ে যায়, তখন হচ্ছে একটা সাইন ক্রিয়েট করে, সেটা নাম হচ্ছে গুডল সাইন। ঠিক আছে, এই গুডল সাইনের জন্য হচ্ছে কি হয়, গুডল সাইন হচ্ছে প্রেগনেন্সিতে যেরকম একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা হচ্ছে ডায়াগনস্টিক এইড হিসেবে হেল্প করে, সেটা আবার হচ্ছে যখন সার্ভিস ডায়ালেট হয় সেই ডায়ালেটেশনেও হেল্প করে। তারপর আসেন যে হচ্ছে এপিথেলিয়াম। আমরা জানি হচ্ছে কি হয়, সার্ভিক্স এর হচ্ছে এপিথেলিয়াম একটা, এন্ডোসার্ভিক্স এক ধরনের, একটোসার্ভিক্স এক ধরনের। তো যখন হচ্ছে প্রেগনেন্সি হয়, তখন প্রেগনেন্সিতে কি থাকে, ইস্ট্রোজেন থাকে বেশি। সেই ইস্ট্রোজেনের প্রভাবে তখন হচ্ছে ট্রান্সফরমেশন জোনটা সেটা হচ্ছে আপ ডাউন করে, বা স্কোয়ামোকলামনার জাংশন, সেটার জন্য কিন্তু আমি ফিজিওলজিক্যাল ভেরিয়েশন পাই। সেই ভেরিয়েশনের জন্য কিন্তু একটুপি বা ইরোশন এটা কিন্তু হচ্ছে নর্মাল থাকে প্রেগনেন্সিতে। এই একটুপি কি, ইরোশন কি, এটা হচ্ছে আরো আমরা ডিটেলসি যখন আমরা হচ্ছে গাইনি চ্যাপ্টার পড়বো, সার্ভিক্স এর প্যাথোলজি, সেখান থেকে আরো ডিটেলস পড়বো। এখান থেকে জাস্ট খালি আমার এটাই জানতে হবে যে আমি কি পাচ্ছি ফিজিওলজিক্যালি, যেই ফিজিওলজিক্যাল জিনিসপত্রগুলো নর্মাল, এখান থেকে জাস্ট খালি আমি এটাই জানবো। তারপর সিক্রেশনে আসেন, সিক্রেশনের মধ্যে হচ্ছে কি থাকবো, এখানে হচ্ছে কোপিয়াস এন্ড হচ্ছে টিনেশিয়াস। ঠিক আছে, তো এইটার সাথে হচ্ছে আমি ভ্যাজানাল যে সিক্রেশন করছিলাম সেটা আরেকবার দেখে আসবো। যখন আমি এখান থেকে পড়বো তখন একটু মিলে আসবো যে ভ্যাজানাল সিক্রেশনটা কেমন ছিল, সার্ভাইকাল সিক্রেশনটা কেমন, তাহলে কিন্তু আর দুইটার মধ্যে কখনোই প্যাচ লাগবে না। তো এই কপিয়াস আর টিনেশিয়াস কেন হচ্ছে, কারণ হচ্ছে প্রোস্টনের জন্য। আর এখানে যে সিক্রেশন গুলো, মিকস গুলো, সেগুলো হচ্ছে থাকে ম্যাট্রিক্স ম্যাটারোপ্রোটিনেস অনেক বেশি থাকে, ইমিউনোগ্লোবুলিন জি এ অনেক বেশি এখানে পাওয়া যায়। আর আমরা তো আগেই পড়ে আসছিলাম যে ভেজানাতের মধ্যে হচ্ছে কি থাকে, ল্যাক্টোবেসিলাস স্পেসিস বেশি থাকে। এই ল্যাক্টোবেসিলাস স্পেসিস কি করে, সে আবার হচ্ছে একেতে যেরকম হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজম এর গ্রোথটাকে প্রিভেন্ট করে দেয়, তেমনি সে হচ্ছে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি রোল প্লে করে। প্রো ইনফ্লামেটরি যে সাইটোকিন গুলো থাকে, এখানে ইন্টারলিউকিন এইটার কথা বলছে, আর কি কি থাকে, ইন্টারলিউকিন 1, 6, এগুলো কিন্তু প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। সবকিছুই কি হচ্ছে ওরা প্রিভেন্ট করে। তারপর হচ্ছে সার্ভিক্স এর পোষণটুকু শেষ। তারপর আসেন আমরা ফেলোপিয়ান টিউবটা পড়ি। ফেলোপিয়ান টিউবে কি হয়, ফেলোপিয়ান টিউবের হচ্ছে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে একটু ইনক্রিজ বলা হচ্ছে, কারণ কি ইউটেরাইন এন্ডের তো এই ফান্ডাসের পোষণটুকু হচ্ছে কি হয়, যদি আমরা চিন্তা করি যে ফান্ডাসের টুকু হচ্ছে আরো বেশি এরকম লম্বা হয়ে যায়। তো এখানে তো হচ্ছে ধরেন ইউটেরাইন টিউব এরকম ভাবে ছিল, তো সে এটা হচ্ছে কি হয়, টান পড়ে যায় বাংলা কথায়। তো টান পড়লে হচ্ছে কি হবে, তার লেন্থটা একটু বাড়তি মনে হবে। টিউব কি থাকে, কনজেস্টেড থাকে, মাসেল হচ্ছে হাইপারট্রফি হয়, এপিথেলিয়াম হচ্ছে ফ্ল্যাটেন থাকে, আর হচ্ছে প্যাচেস অফ রেসিডুয়াল রিঅ্যাকশন এখানে আমি অবজার্ভ করতে পারি। তো ফেলোপিয়ান টিউব থেকে বেশি কিছুই লাগবে না, আমি খালি একটু জানবো যে টোটাল লেন্থটা একটু বাড়তে পারে। আর সবকিছুই যেহেতু হাইপারট্রফি তারপর হচ্ছে কনজেস্টেড হয়ে থাকে, এখানেও সেম ভাবেই হয়। ওভারি থেকে হচ্ছে কয়েকটা লাইন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কর্পাস লুটিয়াম যে ফর্মেশন হয়, সেই কর্পাস লুটিয়ামের ফাংশনটা ম্যাক্সিমাম হয় কখন, 8 উইকে। এটা আমার লাগবে যে কর্পাস লুটিয়ামের ম্যাক্সিমাম ফাংশন হয় তার 8 উইকে। সেটা হচ্ছে তখন আমি 2.5 সেন্টিমিটার ডায়ামিটার পাবো, আর হচ্ছে বিকাম সিস্টিক। তার যে কালারটা সেটা হচ্ছে আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এটাও এমসিকিউ তে চলে আসে যে কর্পাস লুটিয়ামের ম্যাক্সিমাম ফাংশন এট হুইচ উইকস। ঠিক আছে, মানে কোন সপ্তাহের মধ্যে আপনি কর্পাস লুটিয়ামের ফাংশনটা বেশি পাবেন, এরকম ভাবে অপশন দিয়ে দেয় যে হচ্ছে 8 উইক, তারপর হচ্ছে 9 উইক, 10 উইক, 12 উইক। তো এটা আমার জন্য জানতে হবে। তারপর কালারটাও ইম্পর্টেন্ট, যে প্রথমে থাকে ব্রাইট অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর ফাইনালি পেল। আর এই কর্পাস লুটিয়ামের ফাংশনটা হচ্ছে কখন শেষ হয়ে যায়, যখন হিউম্যান কোরিনি গোনাডোট্রপিনের ফাংশনটা আস্তে আস্তে কমে যায় তখন।
কর্পাস লুটিয়াম আমার কি কি হরমোন সিক্রেট করে, সে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেট করে। আর যে কারণে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে গ্রোয়িং ওভাম ওভাম হয়, প্রেগনেন্সি যে সাপোর্ট, সেই সবকিছু সাপোর্ট দেয় প্লাসেন্টা তৈরি হওয়ার আগ পর্যন্ত। তারপর এখান থেকে আমি আর কি দেখতে পারি, একটা ডিসিডুয়াল রিয়েকশন পেতে পারি। ঠিক আছে। আর ভেজানার মধ্যে কি হয়, ভেজানাতে হচ্ছে এখানেও ভাস্কুলারিটি বেড়ে যায়, হ্যাপারেমিয়া হয়, ইনক্রিজ হচ্ছে গ্লাইকোজেন ইন দা ভেজানাল এপিথেলিয়াল সেল, যেগুলো অলরেডি আমরা আলোচনা করছি। তো এই পর্যন্ত ছিল আমাদের জেনিটাল অর্গান নিয়ে ফিজিওলজিক্যাল চেঞ্জের চ্যাপ্টারে কথাবার্তা। তো আমরা যদি হচ্ছে আবার কথা বলি, আমরা তো প্রথমে ইউট্রাস পর্যন্ত বলেই আসছি যে কি কি পড়ছি। ইসমাস থেকেও বললাম, সার্ভিক্স থেকে কি পড়বো, যে স্টোমা গুলো হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া হয়, ফ্লুইড হচ্ছে অ্যাকুমুলেট হয়, ভাস্কুলারিটি বাড়ে, সার্ভাইকাল যে গ্ল্যান্ড সেটার জন্য কি হয়, আমি একটা সাইন পাই যেটা নাম হচ্ছে গুডেল সাইন, যেটা 6 উইক্স এ পাবো। তার যে সিক্রেশন কোপিয়াস থাকে, টিনেশিয়াস থাকে, তারপর হচ্ছে সেটার মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি এ পাওয়া যায়, ম্যাট্রিক্স ম্যাটারোপ্রোটিনেজ থাকে। ফেলোপিয়ান টিউব নিয়ে বললাম যে ফেলোপিয়ান টিউব আরেকটু হচ্ছে বেশি বড় হয়, মাসেল গুলো হচ্ছে হাইপারট্রফি থাকে। ওভারির মধ্যে হচ্ছে যে কর্পাস লুটিয়াম নিয়ে কথাবার্তা, কর্পাস লুটিয়ামের ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে 8 উইক, এটা ডায়ামিটার থাকে 2.5 সেন্টিমিটার, এন্ড হচ্ছে সিস্টিক থাকে। আর এটার কালার হচ্ছে ব্রাইট অরেঞ্জ থাকে, তারপর হচ্ছে ইয়েলো, এন্ড হচ্ছে ফাইনালি পেল। তো এখান থেকে আমাদের এইটুকুই লাগবে জেনিটাল অর্গান, যে চেঞ্জ গুলো সেখান থেকে। তো আমরা কিন্তু একটা পোর্শন পড়ে ফেলছি, যে জেনিটাল অর্গানের যে চেঞ্জ গুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা এখানেই শেষ। এর বাইরে আপনার হচ্ছে কখনোই ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। এগুলো ইম্পর্টেন্ট টপিক, যেভাবে বললাম সেগুলো গুছিয়ে পড়লে আপনার পরীক্ষায়ও হচ্ছে যেরকম ভাবে আনসার করা সহজ হবে, হয়ে যাবে। আর তেমনি হচ্ছে বাস্তবিক লাইফে যেগুলো মনে রাখা যায় বা কিছু, সেগুলো কিন্তু সাথে সাথে হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে আমরা ব্রেস্ট নিয়ে কথা বলি। তো ব্রেস্টের যে চেঞ্জ গুলো সেগুলো হচ্ছে প্রাইমারি গ্র্যাভিডাতে সবচেয়ে বেশি আমি ভালো বুঝতে পারবো। কারণ কি, আমরা হচ্ছে বলা হয় যে একবার যখন হচ্ছে এই অর্গান গুলো চেঞ্জ হয়ে যায়, ভেজাইনা, তারপরে হচ্ছে ব্রেস্ট এন্ড এক্সটার্নাল অস, সেটা আর কখনোই আগের মতো জায়গায় রিভার্ট ব্যাক করে না। যখন আমরা পিপিরিয়াম চ্যাপ্টারে পড়বো, যে হচ্ছে সাব ইনভুলেশন নিয়ে কথাবার্তা, বা পিপিরিয়ামের যে চ্যাপ্টারে, সেখানে বলা হয়েছে যে ইউটেরাস কিভাবে ইনভুলেশন করে, বা পেলভিক অর্গানের যে স্ট্রাকচার গুলো সেগুলো আগে প্রি প্রেগনেন্ট স্টেটে চলে যায়, কিন্তু এই তিনটা অর্গানে কখনোই প্রি প্রেগনেন্ট স্টেটে যায় না। তো আমি সেজন্য ব্রেস্টের এই চেঞ্জ গুলো সবচেয়ে ভালো বুঝতে পারবো প্রাইমি গ্র্যাভিডাতে। ঠিক আছে। তো ব্রেস্টের হচ্ছে প্রথমে কি পড়বো, সাইজ গুলো। সাইজ কি হয়, অবশ্যই সেটা হচ্ছে ইনক্রিজ হবে, যেহেতু সবকিছুর সাইজ বাড়তেছে। তো ব্রেস্টের হচ্ছে সাইজ গুলো বাড়ে, এটাতে কি হয়, মার্ক হাইপারট্রফি এন্ড হচ্ছে প্রলিফারেশন হয়, বোথ ডাক্ট এন্ড হচ্ছে অ্যালভিওলাই। তো এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে কোন হরমোন কোনটার উপর কাজ করে। এটা আমি কিভাবে মনে রাখতে পারি, ডিই ডিইপি দিয়ে হচ্ছে কিভাবে মনে রাখা যায়। ডিইপি দিয়ে হচ্ছে এভাবে মনে রাখতে পারি আমি, যে হচ্ছে ই হচ্ছে ইস্ট্রোজেন, পি হচ্ছে প্রজেস্টেরন। তো এই ইস্ট্রোজেনের প্রভাবে হচ্ছে ডাক্ট যেটা, সেটা হচ্ছে বেশি প্রলিফারেশন করবে, আর হচ্ছে প্রজেস্টেরনের জন্য অ্যালভিওলাই। ঠিক আছে, যদি ইন্ডিভিজুয়াল বলে। আর হচ্ছে বোথ যদি অপশনে থাকে, যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোথ, তাহলে তো হচ্ছে আনসার সেটাই হবে। ঠিক আছে। তো আমরা আবার বলি যে আমরা কিভাবে মনে রাখতে পারবো, যে ডাক্টের প্রলিফারেশন করে ইস্ট্রোজেন, আর অ্যালভিওলের প্রলিফারেশন করে হচ্ছে প্রজেস্টেরন, এটাই এখানে বলা আছে। আর যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড থাকে, তাহলে আনসার হবে সেটা। ব্রেস্টে হচ্ছে আমরা যে মায়োএপিথেলিয়াল সেল পাই, এই মায়োএপিথেলিয়াল সেল কেন কন্ট্রাকশনের জন্য হেল্প করে, তখন হচ্ছে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে হেল্প হয়। তো সেই মায়োএপিথেলিয়াল সেল গুলাও হচ্ছে প্রমিনেন্ট হয়। এক্সিলারি টেল, যেটা যে প্রোলঙ্গেশন অফ দ্য ব্রেস্ট টিস্যু, পেক্টোরালিস মেজরের মাসেলের নিচে যেটা থাকে, সেটাও হচ্ছে এখানে প্রমিনেন্ট পাবো। আর কিছু স্ট্রাইয়েশন পাইতে পারি, কারণ কি, যখন স্ট্রেচ পড়ে তখন হচ্ছে ডিপার লেয়ার অফ কিউটিস যেটা, সেটাতে টান খাওয়ার জন্য সেখানে হচ্ছে একটু স্ট্রায়া পাওয়া যায়। নিপোলার এরিওলা কি হবে, নিপোলার এরিয়া হচ্ছে আরো বেশি পিগমেন্টেড হয়ে যাবে, সেখানে যে গ্ল্যান্ড গুলো থাকে সেগুলো হচ্ছে বেশি পিগমেন্টেড হয়। মন্টোমারি টিউবারকল যেটা, সেটাও প্রমিনেন্ট হয়। ঠিক আছে। আর হচ্ছে কি হয়, সেকেন্ডারি একটা এরিওলা পাওয়া যায়।
তো এই সিক্রেশন ব্রেস্টের থেকে যে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি এই সিক্রেশন বা কোলোস্ট্রাম। এটা থেকে কি প্রশ্ন আসে যে কোলোস্ট্রাম থেকে হচ্ছে কোলোস্ট্রাম সর্বপ্রথম কত উইকে আসে, সেটা কনসিস্টেন্সি কেমন, এটা হচ্ছে আমাদের জন্য জানতে হবে যে কোলোস্ট্রাম সবার প্রথমে আসে হচ্ছে 12 উইকে, আর যখন আসে তখন হচ্ছে কি থাকে, স্টিকি থাকে। আর হচ্ছে 16 উইকে হচ্ছে যখন যায় তখন সেটা হচ্ছে থিক আর হচ্ছে ইয়োলিশ হয়। ঠিক আছে, তো এই দুইটা লাইন কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। তারপর যদি হচ্ছে মাউথের কথা চিন্তা করি, আমাদের তো ব্রেস্ট চেঞ্জ করলাম, তারপর মাউথের মধ্যে হচ্ছে যেটা হয় যে ইনক্রিজ স্যালাইভেশন, যেটাকে আমরা বলতেছি ফায়ালিজম, এটা আনকমন কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে। তো এই জিনিসটা আমি কিভাবে কমাইতে পারি, যে যারা স্টার্চি ফুড অনেক বেশি খায় দেখা যায় তাদের মধ্যে এটা বেশি হয়। স্টার্চি ফুড বলতে আমরা তো বাঙালি, তো বাঙালিরা দেখা যায় হচ্ছে কি হয়, ভাত খাইতে বেশি পছন্দ করে, ভাত রুটি, তারা প্রোটিন খাবে না, শুধুমাত্র ভাত বেশি বেশি খাবে। তো আপনি হচ্ছে যদি এরকম কোনো পেশেন্ট পান তাহলে আমরা কি বলবো যে হচ্ছে আপনি একটু কার্বোহাইড্রেট বা ভাতগুলো একটু, ভাত রুটি একটু কমায় খান, তাহলেই দেখা যায় যে এই স্যালাইভেশনটা কমে যায়। তারপর হচ্ছে প্রেগনেন্সিতে ওরাল হাইজিন অনেক বেশি মেনটেন করতে বলা হয়, বা ভিটামিন সি অনেক বেশি ইনটেক করতে বলা হয়, যে একটু ভিটামিন সি বা লেবু জাতীয় খাবার খাবেন। কারণ গামগুলো অনেক বেশি হাইপারট্রফি হয়ে যায়, জিনজাইটিস হয়, তো সেখান থেকে হচ্ছে ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে, যেটাকে আমরা বলি যদি অনেক বেশি ব্লিডিং হয় ইপোলিস গ্র্যাভিডোরাম। এগুলো হচ্ছে এই মাউথ থেকে ফায়ালিজম বা হচ্ছে ইপোলিস গ্র্যাভিডোরাম, এখান থেকে প্রশ্ন ওরকম আসে না, যদি আসে সেজন্য আমরা হচ্ছে একবার করে এখান থেকে জাস্ট দেখে রাখবো। তারপর হচ্ছে স্লিপ প্যাটার্নটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার যে নর্মাল স্লিপ, নর্মালিতে হচ্ছে কি হয় প্রেগনেন্সিতে একটু স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয় বা হচ্ছে ডিস্টার্ব হয়, যে ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশনের জন্য বলেন, বা হচ্ছে যখন অনেক বেশি ফান্ডাল হাইট বাড়তে থাকে, তখন যখন প্রেশার পড়ে তখন সেসবের জন্য স্লিপ প্যাটার্নটা একটু চেঞ্জ হয়। তো সেটা হচ্ছে আমাদের জন্য ওরি হওয়ার কিছু নাই, কিন্তু আমার সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা কি স্লিপ এপনিয়া কিনা বা স্লিপ আদার্স যে স্লিপ ডিসঅর্ডার সেগুলো কিনা। ঠিক আছে, সেখান থেকে যদি আমি ডিফারেন্স করে ফেলি তাহলে আর আমার টেনশনের কোনো কিছু নাই। তো যদি স্লিপ ডিসঅর্ডার থাকে, যে কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, সেসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু একটা হাই রিস্ক থাকে যে বাচ্চাটা ইন্ট্রাউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন বা তার নিজের জেস্টেশনাল হাইপারটেনশন হওয়ার। কেন, কারণ হচ্ছে যখন অনেক বেশি স্লিপ অ্যাপনিয়া হয় তখন সেই ফ্যাক্টরটা কি করে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে, এন্ডোথেলিয়াল ডিসফাংশনের ফলে জেস্টেশনাল হাইপারটেনশন ডেভেলপ করে পেশেন্টের। সেজন্য হচ্ছে আমার এগুলো একটু জানতে হবে। তারপর আসেন যে হচ্ছে কিউটেনিয়াস চেঞ্জ। কিউটেনিয়াস কিউটেনিয়াস চেঞ্জের মধ্যে আমরা কি পাই, যে প্রেগনেন্সিতে কিছু পিগমেন্টেশন পাই। পিগমেন্টেশনের মধ্যে যদি আমি হচ্ছে ফেসের কথা চিন্তা করি, যেটাকে আমি বলবো কোলাসমা গ্র্যাভিডোরাম অর প্রেগনেন্সি মাস্ক, এটা কোথায় থাকবে, ফোরহেড, আইস এন্ড হচ্ছে চিকসে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নিয়ে আমার যদি এরকম পেশেন্ট আসে তাহলে আমার হচ্ছে কি এটাগুলো কেন জানতে হবে, কারণ অনেক পেশেন্টে থাকে অনেক বেশি ওরিড হয়ে যায়, সে বলে এটা কেন আমার হচ্ছে, আরেকজনের তো হয় নাই, এটা কেন আমার হবে। তো তখন আমার কি হচ্ছে কি করতে হবে, পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে এটা আপনার জন্য হচ্ছে নর্মাল, এটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, এটা আপনার ডেলিভারির পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। ব্রেস্টের কথা তো অলরেডি আমরা ডিসক্রাইব করলামই। তারপর হচ্ছে আসেন অ্যাবডোমেন। অ্যাবডোমেনে আমরা হচ্ছে কয়েকটা মার্ক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট জানা। ঠিক আছে, তো সেটার মধ্যে হচ্ছে আমি কি পাই, আমি হচ্ছে সবাই পরিচিত আমাদের হচ্ছে নামগুলো, যে লিনিয়া, নায়াগ্রা, স্ট্রায়াক, গ্র্যাভিটেরাম। তো এগুলো তো হচ্ছে সবাই আমরা জানি, তো এগুলো হচ্ছে কেন হচ্ছে এগুলো জানাটা এখন আমাদের জন্য জানতে হবে, যে এখান থেকে প্রশ্ন আসে যে কেন লিনিয়া হচ্ছে, লিনিয়া কোন হরমোনের জন্য হচ্ছে, স্ট্রায়াক কিসের জন্য হচ্ছে, সেটা এখান থেকে পড়বো। নায়াগ্রা মানে কি ব্ল্যাক, তার মানে হচ্ছে লিনিয়া মানে হচ্ছে একটা লিনিয়ার জিনিসপত্রকেই তো আমি লিনিয়া বলতেছি। তো এটা হচ্ছে কোত্থেকে পাবো, যে এটা জিফি স্টারনাম থেকে একদম সিফাইসিক পিউবিস পর্যন্ত একটা ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেড এরিয়া থাকবে। এটা কেন হবে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য। আর এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কোত্থেকে আসে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে। তার মানে আমি হচ্ছে সহজ করে এক লাইনেই পড়ে ফেলবো যে লিনিয়া নাইগ্রা কি, এটা একটা হচ্ছে ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেশন, যেটা জিফি স্টারনাম থেকে সিম্ফাইসিস পিউবিস এরকম লম্বা লম্বা একটা দাগ থাকবে, আর হচ্ছে এটা কেন হবে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য। তারপর আসেন স্ট্রায়া গ্র্যাভিডেরাম। এই গ্র্যাভিডেরাম নামটা কেন আসছে, কারণ হচ্ছে আমরা প্রেগনেন্ট উমেনকে গ্র্যাভিড বলে থাকি, সেজন্যই হচ্ছে বলা হচ্ছে গ্র্যাভিডেরাম। আর স্ট্রায়া কি, এটা হচ্ছে একটা পিগমেন্টেড মার্ক। সেটা কোথায় পাবো, আমি হচ্ছে অ্যাবডোমেন, ধরেন এটা আমলিকাস, এটা হচ্ছে তার অ্যাবডোমেন, এই যে এই চারদিকে বিলো আমলিকাসে এরকম এরকম কিছু স্ট্রাইয়েশন পাবো। আর এটা হচ্ছে কেন হবে, এটা যদি হচ্ছে ওই স্ট্রেচ মার্ক গুলো
যখন এটার নিচে আন্ডারলাইন স্ক্রিন, সেটা হচ্ছে স্ট্রেচিং হবে, স্ট্রেচিং হয়ে ডিপার লেয়ার অফ কিউটিস থেকে স্কার টিস্যু হয়ে এখানে জমা হবে। এটা শুধুমাত্র আমলিকাসের এখানে যে পাবো বা বিলো আমলিকাস পাবো তা না, এটা আমি থাই এন্ড ব্রেস্টেও পেতে পারি। ঠিক আছে। তো এটা হচ্ছে যখন পিঙ্কিশ কালার থাকবে তখন বলবো স্ট্রায়া গ্রাভিডেরা। যখন ডেলিভারির পরে বা হচ্ছে আফটার ডেলিভারি, তখন হবে কি এটা সাদা হয়ে যাবে। যখন সাদা হবে তখন সেটাকে বলবো স্ট্রায়া অ্যালবিকান্স। অ্যালবিকান্স মানে হচ্ছে হোয়াইট। এই দাগগুলো বা পেশেন্ট গুলো অনেক অরিড থাকে, আমাদের দেখা যায় যে হচ্ছে ওনারা বলে যে আমাদের পেট অনেক ফেটে যাচ্ছে, তো সেখানে কি করতে পারি? তো তখন আপনার কাউন্সিলিং করতে হবে। এটা আপনার ফিজিওলজিক্যাল চেঞ্জ। এটা হচ্ছে আপনি এই দাগটাকে কমানোর জন্য বাজারে অনেক হচ্ছে লুব্রিকেন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে অলিভ অয়েল, এগুলো দিয়ে একটু মেসেজ করতে পারেন। বা স্টার মানে হচ্ছে স্কার মার্ক ক্রিম পাওয়া যায়, সেগুলো দিয়ে মেসেজ করতে পারেন আর্লি উইকস থেকে, একদম প্রেগনেন্ট হওয়ার পর থেকে। তাহলে কিছুটা হয়তো বা আপনার কম ফাটবে। ঠিক আছে, একদমই যে ফাটা হবে না সেরকম না, কিন্তু হচ্ছে কম ফাটবে। আর এই স্ট্রায়া গ্র্যাভিডোরাম বা এই মার্কগুলো হচ্ছে আমি প্রেগনেন্সি ছাড়াও আর কখন কখন পেতে পারি, যদি কারো জেনারেলাইজ ইডিমা, তারপর হচ্ছে মার্ক ওবেসিটি ও কোশিং সিনড্রোম থাকে, তখনও কিন্তু এরকম মার্ক আমরা পেতে পারি। আর আদার কিউটিনিয়াস চেঞ্জের মধ্যে কি, যে কিছু আমি একদম আনকমনলি ভাস্কুলার স্পাইডার ওর পামার ইরিদেমা পাই। সেটা কেন? ইনসুলিন মানে হচ্ছে ইস্ট্রোজেনের জন্য। কিছু কিছু পেশেন্টের হচ্ছে একটু হার্সিটিজমও দেখা যায়। আর হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি শুনবেন যে আমাদের দাদি নানি বা মারা হচ্ছে বলছে যে প্রেগনেন্সির পরে আমার মাথায় আগে অনেক বেশি চুল ছিল, এখন কমে গেছে। আসলে সেটা কেন? কারণ পিপিএম এর পরে অনেক বেশি হেয়ার লস হয়। ঠিক আছে। তো এই তো আমাদের হচ্ছে এখান থেকে কিউটেনিয়াস চেঞ্জ থেকে এতটুকুই। আমরা হচ্ছে ফেসেরটা পড়লাম যে কোলাজমা গ্রাভিডাম অর প্রেগনেন্সি মাস্ক, অ্যাবডোমেনে হচ্ছে বেশি করে জানলাম যে লিনিয়ার নায়াগ্রা কেন হচ্ছে, আর এই জিনিসটা কি, কোত্থেকে তার কোন পর্যন্ত ডিস্ট্রিবিউশন, স্টায়া গ্রাভিডারাম নিয়ে কথাবার্তা বললাম, আর আদার কিউটেনিয়াস চেঞ্জ। এই পর্যন্তই আমার লাগবে কিউটেনিয়াস চেঞ্জ নিয়ে। তারপর আমি করবো যে ওয়েট গেইন ইন প্রেগনেন্সি, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো আমরা বলা হয় যে একটা টোটাল সিঙ্গেল টোন প্রেগনেন্সি যদি থাকে, তাহলে হচ্ছে অন এন অ্যাভারেজ হেলদি ওমেন 11 থেকে 12 কেজি ওজন তার বাড়ে। ঠিক আছে, অর 24 পাউন্ড। তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন যদি আমি চিন্তা করি তিনটা ট্রাইমিস্টারে। ফার্স্ট ট্রাইমিস্টারে হচ্ছে 1 কেজি, তারপর সেকেন্ড ট্রাইমিস্টারে হচ্ছে 5 কেজি, আর থার্ড ট্রাইমিস্টারে হচ্ছে 5 কেজি। তো এই যে ওজন গুলা বাড়লো, এটা কিন্তু হচ্ছে একদম টোটাল কম্বাইন্ড ওয়েট ফিটাসের, তারপর হচ্ছে প্লাসেন্টা এন্ড এমনিওটিক ফ্লুইডের। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের কি জানতে হবে যে আমার এই ওয়েট গেইনটা কেন জানাটা ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেকেই হচ্ছে যে 1 কেজি বাড়ার কথা, এই 1 কেজি না বেড়ে একটু কমেও যেতে পারে। এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিছু নাই। কারণ কি, ফার্স্ট ট্রাইমেস্টারে নশিয়া ভমিটিং হয় অনেক বেশি, অনেকের হাইপারএমিসিস গ্র্যাভিডারাম ডেভেলপ করে, তো সেটার জন্য ওয়েট লসও হতে পারে। তো এই ওয়েট চেকিংটা কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ কি, আমি যদি হচ্ছে দেখি যে থার্ড ট্রাইমেস্টার ওর হচ্ছে অ্যাডভান্স প্রেগনেন্সিতে র্যাপিড ওয়েট গেইন হয়, যে 0.5 কেজি অর 1 পাউন্ড এ উইক অর মোর দেন 2 কেজি ইন এ মান্থ, তখন সেটা ইন্ডিকেট করে প্রি এক্লাম্পসিয়া। ঠিক আছে, সেজন্য কিন্তু আমার ওয়েট চেকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার যদি হচ্ছে কারো সাস্টেইন ওয়েট থাকে বা হচ্ছে ওয়েট ফল করে, সেটাও কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। কারণ তখন আমি বুঝতে পারি যে বাচ্চার কি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে কিনা, বা কোনো কারণে আইউডি হয়ে গেল কিনা। ঠিক আছে, তো এই জন্য আমার ওয়েট গেইনটা জানাটা দরকার। তো আমি হচ্ছে কিভাবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা বা হচ্ছে কিভাবে এক এক পেশেন্টের তো আমার এক এক রকম থাকবে। যেমন হচ্ছে আমি এখান থেকে পড়ে নিব আগে যে কখন তার বিএমআই দিয়ে কি। আন্ডার ওয়েট হচ্ছে থাকবে যদি লেস দেন 18.5 কেজি/মিটার স্কোয়ার হয়, তখন তার আমি ওয়েট গেইনকে অ্যালাউ করতে পারবো 28 থেকে 40 পাউন্ড। নর্মাল ওয়েট যদি থাকে যে 18.5 থেকে 24.9 কেজি/মিটার স্কোয়ার বিএমআই, তাহলে তার আমি ওয়েট গেইন অ্যালাউ করবো হচ্ছে 25 থেকে 35 পাউন্ড। ওভার ওয়েট যদি থাকে তাহলে 25 থেকে 29.9 কেজি/মিটার স্কোয়ার, আর হচ্ছে 15 থেকে 25 পাউন্ড। আর যদি ওবেস হয় যে মোর দেন অর ইকুয়াল টু 30 কেজি/মিটার স্কোয়ার, তখন কিন্তু তার ওয়েট গেইন অ্যালাউটা আরো কমে যাবে, যেমন হচ্ছে 11.20 পাউন্ড। সেটা হচ্ছে আমি কত বলবো, যদি আমি কেজিতে বলি তাহলে হচ্ছে অনলি 7 কেজি। যে বিএমআই যদি যদি কেজির কথা চিন্তা করেন, যে বিএমআই যদি নর্মাল থাকে 20 থেকে 26, তাহলে হচ্ছে 11 থেকে 16 কেজি। আর যদি হচ্ছে মোর দেন 30 বা ওবেস হয়, তাহলে হচ্ছে 7 কেজির বেশি আমার ওয়েট গেইন করা এলাও করা যাবে না। আর যদি আন্ডার নিউট্রিশন থাকে, তাহলে আমি কি 18 কেজি পর্যন্ত ওয়েট গেইন এলাও করতে পারবো। তো এখানে হচ্ছে পাউন্ডের পাশে এরকম ভাবে কেজিটাও লিখে দিবেন। তো এই পর্যন্ত হচ্ছে আমরা জেনে গেলাম ওয়েট গেইন নিয়ে কথাবার্তা। তারপর হচ্ছে এখানে একটু দেখবো যে ওয়েট গেইন ইন প্রেগনেন্সির মধ্যে লেখা আছে যে আমাদের ফ্লুইড ব্যালেন্স নিয়ে, যে আমাদের কি হয়
যে অসমেটিক একটা ভেরিয়েশন হয়, সোডিয়াম রিটেনশন হয়, তারপর হচ্ছে ওয়াটার রিটেনশন হয়। তো প্রথমেই হচ্ছে যে বোল্ড লেখাগুলো সেগুলো আমার খুব ভালো করে জানতে হবে, যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার রিটেন ডিউরিং প্রেগনেন্সি এর টার্ম কতটুকু, 6.5 লিটার। এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে 6.5 লিটার কি। তো আমরা প্রেগনেন্সিতে জানি কি ইনক্রিজ সোডিয়াম হচ্ছে রিটেনশন হয়। এই সোডিয়াম রিটেনশনের কারণটা আসলে কি, যে আমাদের যে হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সেটার জন্য হচ্ছে একটা কারণ। তারপর হচ্ছে অ্যালডোস্টেরন কনসিকুয়েন্ট যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটার জন্য হচ্ছে সোডিয়াম রিটেনশন হয়। যদিও এখানে বলা হয়েছে যে ইনক্রিজ অ্যান্টিডায়োটিক হরমোন, কিন্তু অ্যান্টিডায়োটিক হরমোন কিন্তু সোডিয়াম রিটেনশন করে না, সে শুধু অনলি ওয়াটার রিটেনশন করে। তো এখান থেকে আমি হচ্ছে এটা দেখবো। আর এই চারটা একটু হচ্ছে একবার করে দেখে যেতে পারি, যেহেতু আমরা হচ্ছে প্রথমবার প্রিপারেশন নিব। তারপর হচ্ছে বাকি সময় না দেখলেও হবে, যে প্লাসেন্টা কতটুকু ওয়েট ক্যারি করে এগুলো হচ্ছে তখন না লাগলেও চলবে। কিন্তু এখন একটু দেখে যাব যে ফিটাসে 3.3 কেজি, লাইকারও হচ্ছে 0.8 কেজি, ম্যাটার্নাল স্টোর ফ্যাট এন্ড প্রোটিন 3.5 কেজি, ব্লাড ভলিউম 1.2 কেজি, প্লাসেন্টা 0.6 কেজি, ইউট্রাসে হচ্ছে 0.9 কেজি, ব্রেস্টে হচ্ছে 0.4, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 1.3। তো এই তো এজ এ হোল আমাদের ওয়েট গেইন ইন প্রেগনেন্সি। তার মানে হচ্ছে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেলেন যে আমরা হচ্ছে কিভাবে এই চ্যাপ্টারটাকে সুন্দরভাবে গুছায় পড়তে পারি আর কিভাবে সহজ করে পড়তে পারি। ঠিক আছে, সহজ করে পড়লে হবে কি, যে কঠিন চ্যাপ্টারটাও হচ্ছে অনেক বেশি সহজ মনে হবে, নিজের আয়ত্তে মনে হবে। তো তখন বারবার পড়তেও ভাল লাগবে, রিভিশন দিতেও ভাল লাগবে, পরীক্ষায় প্রশ্ন আসলেও ভুল হবে না। আবার যদি হচ্ছে আনকমন অনেক প্রশ্ন যদি চলে আসে পরীক্ষায়, তাও এখানের নলেজ দিয়ে বা বেসিক নলেজটুকু দিয়ে আমি হচ্ছে ইজিলি আনসার করতে পারবো।